আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্ন জন্ম দিচ্ছে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তারেক রহমান। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। ফর্ম নিয়েছে মোট 658 জন। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরও 2 দিন। বৃষ্টি আর কারখানা দূষিত বর্জ্যে সাভারে আশুলিয়া জলাবদ্ধতা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে বাসিন্দারা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং ভারত চীন সম্পর্কে বরফ গলছে, বৈরতা ভুলে সম্পর্ক পুনঃস্থাপনে ব্যস্ত মোদি। এই মাসেই যাচ্ছেন বেইজিং। পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আমেরিকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি আশঙ্কা জানান, এই সুযোগে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ সহজ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সংবিধান ও আইন কানুন দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রিপোর্ট মনিরুল আহসানের। প্রতিষ্ঠার ৪৫ বছর পার করল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জন্মদিনে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের সাবেক বর্তমান নেতাদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ১.৫ দশকের সংগ্রামে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর বেদনার কথা তুলে ধরেন। আমার বাবা এই দলের জন্য রক্ত দিয়েছে, তার রক্ত যেন বৃথা না যায়। হাসিনা তো চলে গেছে, আমার বাবাদের কেন আমরা পাইনি? আমার বাবাদের কবে পাবো আমরা? আজ আমরা 2 ভাই বোন এতিম, মা অসহায়। আমার মতো আরো কোনো ছোট্ট শিশু যেন বাবাহীন হয়ে বড় না হয়। বিএনপির সিনিয়র নেতারা জাতীয় নির্বাচন সংস্কার ইস্যুতে জামায়াত ইসলামী, এনসিপির অবস্থানের কঠোর সমালোচনা করেন। 15-16 বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে চান। হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায়? জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতেন, এখন কোন প্রতিনিধি আপনি নির্বাচন করতে পারবেন না। আপনার দলকে ভোট দেবেন বা কোনো প্রতীকে ভোট দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করোনা মহামারী মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানো আর গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর প্রতিশ্রুতির প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতির সূচনা করতে হবে। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে মতবিরোধ ফ্যাসিবাদকে ফিরে আসার সুযোগ করে দিতে পারে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে আরও বেশি কাজ করার নির্দেশ দিয়ে তারেক রহমান দেশবাসীর কাছে আবারও ধানের শীষে ভোট চান। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।
স্বেচ্ছাসেবক দলের নেতাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একসাথে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত 1টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেন রাত 11টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত 1টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। এর আগে গতকাল শেষ দিন পর্যন্ত মোট 658 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হয়নি বলেও জানান তিনি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। প্রথম দুদিনে কেন্দ্রীয় সংসদের 87 জন এবং 21টি হল সংসদে 241 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যে 4টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনে মোট 11,919 শিক্ষার্থী ভোট দেবেন। প্রথম নির্বাচন কমিশনার ডক্টর মনিরুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। চার দিনের সফরে আজ ঢাকায় আসছে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। তার এই সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনর্জীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের 15 বছরের অনেক বন্ধ দুয়ার খুলবে। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে 4টি সমঝোতা স্মারক সই হবে। একাধিক বৈঠক হবে এই দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। এছাড়াও চট্টগ্রাম বন্দর, একটি ঔষধ ও ইস্পাত শিল্প কারখানা ঘুরে দেখবেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। রাত 11:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন তিনি। কাল থেকে শুরু হওয়া সফরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, শিল্প ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। টানা বৃষ্টি আর কারখানার বর্জ্য পানিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন আশুলিয়ার গাজীর চট এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় ঢুকেছে পানি। অন্যত্র বেশিরভাগ ভাড়াটিয়ারাই সরে গিয়েছেন অন্যত্র। ময়লা দুর্গন্ধযুক্ত পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। কারখানার বর্জ্য পানির পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজের সুব্যবস্থা না থাকায় মূলত এই জলাবদ্ধতা বলছেন এলাকাবাসী। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের আশুলিয়ার মধ্য গাজীর চট এলাকায় টানা বৃষ্টি আর কলকারখানার বিষাক্ত দুর্গন্ধযুক্ত বর্জ্য পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা। এরই মধ্যে এলাকার কমপক্ষে 50টি পানির সামনে পানি উঠে গেছে। ঘরবাড়িতে ময়লা পানি ঢুকে নষ্ট হয়েছে আসবাবপত্র ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। পানিতে ডুবে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাটও। পায়ে হেঁটে তো নয়, রিকশা দিয়ে চলাচলে হিমশিম খাচ্ছেন এখানকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, কারখানার অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে বর্জ্য পানি উপচে পড়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। আমি যে দোকানপাট করি, দোকানে আশেপাশে দোকান আছে, আশেপাশে অনেকগুলা বাড়ি আছে, 50 ফ্যামিলি, আমরা সবাই ডুবন্ত অবস্থায়। আইডিএস এর বিষাক্ত পানি কিনা দরগা পুকুরে জমে, পরমলের পানি কিনা আহে,
একটু হালকা বৃষ্টি হলে হারে ময়লা পানি কিনা ছেড়ে দেয় এলাকার মধ্যে পানি ফুটপাট বেশি হয়ে যায়। আমার বাড়িতে না থাকলে আমি চলমুখী দিয়া। চিকিৎসকরা বলছেন এভাবে চলতে থাকলে স্থানীয় বাসিন্দারা পড়তে পারেন বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। স্ক্যাবিস নামের যে চর্মরোগ, এটা খুব মহামারী আকার ধারণ। এখন এই চর্মরোগটা খুব ডেঞ্জারাস। এইটার একটা কমপ্লিকেশন হইলো যে এটা কিডনিকে ইনভলভ করে ফেলে। এইটা আরো বাড়তে থাকলে ছোট বাচ্চা, বয়স্ক সব মানুষকে ইনভলভ করবে এবং তখন বড় একটা অংশ, ব্যাপক অংশ কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবে। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার করা না হলে আরো ভয়াবহ বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত ও চীনের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। বৈরিতা দূরে ঠেলে চীনের সাথে সম্পর্ক পুনঃস্থাপনে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মাসেই যাচ্ছেন বেইজিং সফরে। ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী চীনা প্রেসিডেন্ট জিনপিংও দিল্লিতে পাঠিয়েছে তার পররাষ্ট্রমন্ত্রীকে। এই সুযোগে ভারতের চিরশত্রু আর চীনের বন্ধু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই দ্বৈতনীতিতে সম্পর্কের নতুন মেরুকরণ হচ্ছে এশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে। বিস্তারিত শরীফ ইসলামের প্রতিবেদনে। 2020 সালে লাদাখ সীমান্তে ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের অবনতি ঘটে এশিয়ার পরাশক্তি এই দুদেশের। তিব্বতের মালিকানা, কাশ্মীর নিয়ে বিরোধ, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধসহ নানা ইস্যুতে এই সম্পর্ক গড়ায় বাণিজ্য সংঘাতে। যদিও গত বছর অক্টোবরে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকে কিছুটা উষ্ণতা ফেরে তাদের সম্পর্কে। তবে মার্কিন শুল্ক ইস্যুতে এবার চীনের সাথে সেই সম্পর্ক ঝালাই করে নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও কূটনৈতিক চাপ সামলানোর কৌশল হিসেবে চীনের সাথে বৈরিতা ভুলে সম্পর্ক জোড়া লাগাতে চান মোদি। চীনও লুফে নিতে চায় সুযোগটা। আমরা একটি কঠিন সময় পার করে দুদেশের সম্পর্কটা এগিয়ে নিতে চাই। সকল দূরত্ব ঘুচিয়ে এখন আমরা একে অপরের প্রতি সম্মান, সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ দেখব। দীর্ঘ বিরতির পর এরই মধ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। মোদী সরকারের কাছে পৌঁছে দিয়েছেন চীনের ইতিবাচক বার্তা। ভারত ও চীনের সম্পর্ক এখন সহযোগিতার পথে। আমরা এখন আর একে অপরের হুমকি বা প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। আশা করি আমাদের এই সম্পর্ক পুনরুজ্জীবিত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীন ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এমন পরিস্থিতিতে 2020 সালে বন্ধ হয়ে যাওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে রাজি দুদেশ। পাশাপাশি 3টি হিমালয় সীমান্তে বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা জোরদার হবে মোদির বেইজিং সফরে। সব বিরোধ মিটিয়ে ফেলতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী মোদী চলতি মাসে চীন সফরে যাবেন, সেখানে আরও কথা হবে। চীনের তিয়ানজিন শহরে 31 আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় নানা ইস্যুতে বৈঠক করবেন এশিয়ার অর্থনৈতিক ক্ষমতাধর দেশ দুটির দুই শীর্ষ নেতা। আমরা একে অপরের সাফল্য চাই। শুধু দুদেশের সম্পর্ক উন্নয়ন নয়, বরং এশিয়া অঞ্চল ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটা স্থিতিশীলতা প্রয়োজন। কোনো একক দেশের স্বেচ্ছাচারিতা আমরা মেনে নেব না। এ অবস্থায় চীনের বন্ধু আর ভারতের চিরশত্রু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। মোদী সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন, একই সাথে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা এশিয়া অঞ্চলে জন্ম দিয়েছে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং চীন, মধ্যপ্রাচ্য ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
ডাক্তারি পড়াশোনার চাপ সামলে একটু বিনোদন আর সেই সাথে সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ, এমনই এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল যশোরে আদিস সখিনা উইমেন্স মেডিকেল কলেজে। সম্প্রতি মেডিকেল কলেজে হাসপাতালটিতে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান, নাচ আর আবৃত্তিতে মঞ্চ মাতিয়েছেন শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক প্রতিযোগিতা। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করেন শিক্ষার্থীরা। আয়োজনটির উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। Choose something, either in sports, it doesn't have to be music, or a music, or some cultural activities, then which you can, just take a break, forget about what you are doing at work, and that gives you the energy and your enthusiasm to help the humanity. That's what you are really aiming at. প্রতিযোগিতায় হামনাদ, আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত, একক ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন অতিথিরা। এমন আয়োজনকে স্বাগত জানান শিক্ষার্থীরাও। Thank you for making me a part of it. I was very obliged to sing my national anthem. That was a very proud moment. অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, 500 শয্যা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আখতার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে মসজিদে সশস্ত্র ডাকাতদের হামলায় মারা গেছে কমপক্ষে 27 জন মুসল্লি, আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় গ্রাম প্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফজরের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। ভোর 4টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের উপর বন্দুকধারীরা গুলি চালায়, এতে এই হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার পর মান্তাও এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত জুনে উত্তর মধ্য নাইজেরিয়ার এক হামলায় 100 জনেরও বেশি মানুষ নিহত হয়। এবার খেলার খবর। ওসাসুনাকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আগের ম্যাচের একাদশ থেকে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামে জাভি আলোনসোর দল। তাতে শুরু থেকে আক্রমণে লাভ ব্রঙ্কোরা, তবে ওসাসুনার রক্ষণে দৃঢ়তায় প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। সমতায় ফিরতে মরিয়া অতিথিদের ধুয়ে 63 মিনিটে সুযোগ পান আবেল ব্রোতনেস, যদিও তা কাজে লাগাতে পারেননি তিনি। তাতে টানা 17 মৌসুম লা লিগায় প্রথম ম্যাচে না হারা রেকর্ড ধরে রাখল রিয়াল মাদ্রিদ। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি প্রতারণা চক্র করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তারেক রহমান। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ,
ফর্ম নিয়েছে মোট 658 জন। জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরো 2 দিন। বৃষ্টি আর কারখানা দূষিত বর্জ্যে সাভারে আশুলিয়া জলাবদ্ধতা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে বাসিন্দারা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং ভারত চীন সম্পর্কে বরফ গলছে, বৈরিতা ভুলে সম্পর্ক পুনঃস্থাপনে ব্যস্ত মোদি। এই মাসেই যাচ্ছেন বেইজিং, পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আমেরিকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।